কেমন একটা নয়েজ আসছে। নয়েজ হ্যাঁ স্যার। কি সবাই পাচ্ছ নাকি আমি একা তুমি পাচ্ছ? ঠিক আছে স্যার, অ্যাডজাস্টেবল। কি নয়েজ আসছে বলো? মনে হচ্ছে অনেকজন কথা বলছে। অনেকজন কথা বলছে। ঠিক আছে স্যার, অসুবিধা নেই। বাকিরা মিউট করে করে দেখো একবার ঠিকঠাক হচ্ছে কিনা। ও হ্যাঁ, দেবদ্বীপে থেকে আসছে। ঠিক আছে, ওকে। আজকে যেটা আমরা দেখবো, স্যার মাইক বন্ধ হয়ে গেছে আপনার। না এটা ফোন হয়েছে, স্যার শোনা আছে। এটা ফোন এসছে। হ্যাঁ আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে, আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে দুটো টুল। ঠিক আছে, একটা টুলের নাম হচ্ছে ইম্পোর্ট উইজার্ড। ঠিক আছে, ডেটা ইম্পোর্ট উইজার্ড। ঠিক আছে, এই টুলটাকে দেখবো আমরা। এটা সেটআপের মধ্যে আছে, দেখতে পাচ্ছ, ডেটা ইম্পোর্ট উইজার্ড। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে ডেটা ইনসার্ট করা যেতে পারে। ঠিক আছে, আর একটা টুল আমরা দেখবো, সেটার নাম হচ্ছে ওয়ার্ক বেঞ্চ। লিখে নিতে পারো বা টাইপও করে দিতে পারো, developerforce.com। ঠিক আছে, workbench.developerforce.com। ঠিক আছে, এইটার উপরে আমরা আজকে ক্লাসটা করব। ইম্পোর্ট উইজার্ডটা আমি জাস্ট স্মললি টাচ করে দেবো। সেলসফোর্স খুলে রেখে, ট্যাবে খুলে রেখে বা অন্য একটা ট্যাবে যদি developerforce.developer.com খোলো, তাহলে ও লগ ইন করবে বা লগ ইন উইথ সেলসফোর্স এরকম কিছু একটা চাইবে। এটাকে প্রোডাকশন সিলেক্ট করবে, ভার্সনটা যেটা লেটেস্ট আছে সেটাই থাকুক, আর লগ ইন উইথ সেলসফোর্স করবে। তখন এই স্ক্রিনটা আসবে, অ্যালাউ ডিনাই। ঠিক আছে, এটাকে অ্যালাউ করে দিতে হবে। না হলে ইউজার আইডি পাসওয়ার্ড চাইবে যদি তুমি খুলে না রাখো সেলসফোর্সের ইউজার আইডি পাসওয়ার্ড। ওকে, সেলসফোর্সটা খুলে রেখে সেলসফোর্সটা লগ ইন করে তারপরে ওয়ার্কবেঞ্চটা খুললে আর লগ ইনটা চাইবে। লগ ইন যদি না খুলে রাখো তাহলে সেলসফোর্সের লগ ইনটা চাইবে, আর কিছু। এটা ওয়ান টাইম অ্যালাউ করে দিতে হবে, তারপর আর চাইবে না। ঠিক আছে, তাহলে workbench.developerforce.com এটার কাজ কি? এটা হচ্ছে ডেটাবেসে ডাইরেক্টলি আমি কাজ করতে পারি। ঠিক আছে, C2 tables, one table is called এরকম। এইখানটায় এই মাথার উপরে বা এখানে জাম্প টু অবজেক্ট আমি করতে পারি এখান থেকে SQL কোয়েরি। ঠিক আছে, যারা SQL ব্যাকগ্রাউন্ড থেকে এসছো তারা অলরেডি জানো SQL কি জিনিস। সেলসফোর্স অলসো হ্যাজ এ ডেটাবেস কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এটার নাম হচ্ছে SQL। ঠিক আছে, সেলসফোর্স অবজেক্ট কোয়েরি ল্যাঙ্গুয়েজ। স্যার সেলসফোর্সে এসকিউএল ইউজ হয় তাই তো? মঙ্গোডিবি টিবি ওসব ইউজ হয় না? SQL ইউজ হয় না, SOQL ইউজ হয়, which is very different to how SQL works. আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে। এটা পরে করব নাকি এখনই করব? দেখে নাও, রেকর্ডিং হচ্ছে তো, পরে করতে পারো। আচ্ছা ঠিক, মানে you concentrate here, don't have to do anything on your own. তাহলে এই জাম্প টু SQL কোয়েরি আমি করতে পারি, বা এই কোয়েরিতে গিয়ে SQL কোয়েরি এখান থেকে সেট করতে পারি, একই ব্যাপার। ঠিক আছে, যেই ক্লিয়ার করবো ও এই স্ক্রিনে চলে আসবে, দিয়ে বলবে কোন অবজেক্টের উপরে কোয়েরি করবো। ধরো আমাদের অ্যাকাউন্ট অবজেক্ট। ঠিক আছে, এটা একটা SQL বিল্ডার। ঠিক আছে, এখানে তোমাকে কোডটা জানতে হবে না, এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করলেই কোডটা আপনা আপনি তৈরি হয়ে যাবে। ঠিক আছে, SQL ল্যাঙ্গুয়েজটা শেখার দরকার নেই। ঠিক আছে, তো এবার কি করব? ধরো আমি দেখতে চাই যে অ্যাকাউন্ট অবজেক্টে কটা রেকর্ড আছে। আমি জাস্ট এই কাউন্টটা যদি ক্লিক করি, দেখো একটা SQL তৈরি হয়ে যাচ্ছে, সিলেক্ট কাউন্ট ব্র্যাকেট ফ্রম অ্যাকাউন্ট। ঠিক আছে, যারা SQL ব্যাকগ্রাউন্ড জানো তারা জানো যে এটার মানেটা কি। এটা এবার কোয়েরি মারলে কি হবে, ও দেখিয়ে দেবে 14টা রেকর্ড আছে। 14টা রেকর্ড কোথায় আছে দেখে নি একটু। এই অ্যাকাউন্ট অবজেক্টে যদি যাই, আমি যদি এই অল অ্যাকাউন্টসে যাই,
তাহলে দেখো এই 14টা অ্যাকাউন্টই আছে, ঠিক আছে? এক্স্যাক্টলি এই টেবিলটার উপরে কাউন্টিং চলবে, ঠিক আছে? সিমিলারলি আমি যদি কন্ট্যাক্টের উপরে যাই, একই জিনিস করি। কন্ট্যাক্টের উপরে কাউন্টটা ক্লিক করে দিয়ে কোয়ারি মারি, এখানে দেখো 24টা রেকর্ড আছে, এক্স্যাক্টলি সেটাই। এই কন্ট্যাক্টে গিয়ে যদি আমি অল মারি, দেখো এখানে 24টা রেকর্ডই আছে। ক্লিয়ার আছে? এনি কনফিউশন, এনিথিং? তাহলে আমি ডেটাবেস ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারছি। স্যার এই ফিল্ডস এর মধ্যে এই কাউন্টটা কি মানে অপশনের মধ্যে পড়ছে না? এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা, এটা ফিল্ড না। আচ্ছা আচ্ছা এটা জাস্ট একটাই ফর্মুলা এখানে দেওয়া আছে কাউন্ট করার জন্য, আর কোনো ফর্মুলা এখানে নেই। আচ্ছা ঠিক আছে? এটা কাউন্ট আগের দিন যেটা বলেছিলেন ওইটাই সেম জিনিসটা। হ্যাঁ, এসওকিউএল এ কোনো ফর্মুলা ডাইরেক্টলি এরমা ইউজ করা যায় না কাউন্ট ছাড়া, ঠিক আছে? স্টার ইউজ করা যায় না। ক্লিয়ার? যারা এসকিউএল ব্যাকগ্রাউন্ড থেকে এসছো তারা কোয়ারিতে স্টার বা স্টার ইউজ করতে পারবে না। ক্লিয়ার? এক্স্যাক্টলি ফিল্ডটাকে সিলেক্ট করতে হবে। स्टार माने से स्टार है सो स्टार না না সিলেক্ট হ্যাঁ। টেবিল নেম। স্টার মানে কনসেপ্ট সিলে এইটা করা যায়, এসকিউএল এ এইটা করা যেত, সিলেক্ট স্টার ফ্রম কন্ট্যাক্ট। এরকম করলে সবকটা ফিল্ডের ভ্যালু একসাথে দিয়ে দেবে। এটা কিন্তু এখানে চলবে না। এরকম কোয়ারি মারবে, দেখো ঝাড় খেয়ে যাবে। সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম স্যার, এরকম ভাবে লিখে। এটা হবে না, এটা চলবে না এখানে, ঠিক আছে? তো এক্সাক্ট টেবিলটা আমরা অ্যাকাউন্টে ফিরে আসি, অ্যাকাউন্ট নিয়ে কাজ করবো আজকে। প্রথমে একটা টেবিলে কটা অপারেশন করা যায়? 4টে স্যার, 4টে। কি फ्लैट বলো? ऑपरेशन কি বলো? অ্যাড, এডিট, क्रिएट আগে আগে বেসিক অপারেশন কি? অ্যাড, क्रिएट क्रिएट বেসিক ক্রিয়েট রিড রিড। কি রিডটাকে বলো? আমি স্যার রিড হচ্ছে বেসিক অপারেশন অফ এ টেবিল। কোনো রাইট অপারেশন তুমি করতেই পারবে না উইদাউট দ্য রিড অপারেশন। তোমার ওই পারমিশনই দেওয়া নেই। তার মানে প্রথমে টেবিলের অ্যাক্সেস থাকতে হবে তোমার, সেটাই হচ্ছে রিড অ্যাকশন। তাতে তুমি টেবিলের ডেটা দেখতে পাও, কি ডেটা আছে। তারপরে তুমি ক্রিয়েট করতে পারো, তার উপরে এডিট করতে পারো, তার উপরে ডিলিট করতে পারো। এগুলো রাইট অপারেশন বলা হয়। তার মানে ডেটা চেঞ্জ করছো, রিডে ডেটা অ্যাক্সেস করছো। ক্লিয়ার হচ্ছে? তা অ্যাকাউন্টে আমি যদি ধরো, দেখো এইখানে একটা ইম্পর্টেন্ট কলম আছে, সেটার নাম হচ্ছে আইডি। এটার কথা বলেছিলাম, প্রত্যেকটা টেবিলে দেখবে এই আইডি ফিল্ডটা আছে। এইভাবেই নাম হয়, আইটা ক্যাপিটালে, ডিটা স্মল, ঠিক আছে? আর আমাদের নেম ফিল্ড হচ্ছে ম্যান্ডেটরি। তাহলে নেম ফিল্ডটা আমরা নিই, এখানেও নেম ফিল্ড একটা আছে। এই যে নেম ফিল্ড। তাহলে সিলেক্ট আইডি কমা নেম ফ্রম অ্যাকাউন্ট। চেনা লাগছে এবার? এসকিউএল এর মতনই লাগছে দেখতে। এটা দেখো বানিয়ে ফেলাম, আমি টাইপ করলাম না এখানে কিছু। জাস্ট এখানে আমি যদি কন্ট্রোল চিপে জাস্ট দুটো ফিল্ড সিলেক্ট করে দিই এই বাঁ পাশ থেকে, অটোমেটিক্যালি কিন্তু ও আমায় কোয়ারিটা বানিয়ে দিচ্ছে। তার মানে আমার কোয়ারিটা মানে জানার দরকার নেই যে কিভাবে করতে হয়। তুমি যদি যখন কোয়ারি নিজে লিখতে পারবে, তুমি এটা ডাইরেক্টলি নিজে হাতে টাইপ করতে পারবে। মানে স্যার এখানে ব্যাপারে সবকিছু যা যা হতে পারে এসকিউএল এ সেটা এটা একটা কোয়ারি বিল্ডার, এসকিউএল বিল্ডার। তাহলে এইটা আমি ইউজ করলে আমি কোয়ারি নিজে থেকে এই বানিয়ে দেবে আমার কোয়ারি। দেখো এবার আমি অ্যাক্সেস করছি, আমার এই 14টা ফিল্ড, প্রত্যেকটা অ্যাকাউন্টের আইডি ফিল্ডও এখানে দেখিয়ে দিচ্ছে। ঠিক এক্স্যাক্টলি এই 14টা অ্যাকাউন্ট যেটা আমি এইখানে টেবিলে এইখানে ছিল, এটার প্রত্যেকটার একটা আইডি ছিল। আমরা দেখেছিলাম এখানে ক্লিক করে, আমি বলেছিলাম আমি মাথার উপরে গিয়ে দেখতে পাবো। এটা যদি কপি করে এখানে যদি সার্চ মারি, দেখো আছে। ঠিক আছে? তাহলে প্রত্যেকটা রেকর্ডের যে আইডি এবং তার নেম আমি এটাকে যদি আমি ডাউনলোড করি অ্যাজ এ সিএসভি, এটা আমি করতে পারি। কোয়েরি করব, কোয়েরি আবার ক্লিক করব, করে দেখো এইখানে এই যে ডাউনলোড বাটনটা দেবে, এটা আমি যদি ক্লিক করে দিই, ও এটা একটা ডাউনলোড করে আমায় দিয়ে দেবে। এটা বিরাট কিম্ভূত কোমাকার নাম দেয়। এটাকে রিনেম করে দিয়ে আমি বললাম অল অ্যাকাউন্ট। ঠিক আছে? এই অল অ্যাকাউন্টসটাকে যদি আমি এক্সেল শিটে খুলি,
তাহলে কি পাবো? আমি নাম পাবো। তাহলে এটা কি করলাম? আমি একটা রিড অপারেশন করলাম একটা টেবিলের উপর, ঠিক আছে? আমি যদি ক্রিয়েট অপারেশন করতে চাই, স্যার স্যার বলো। স্যার আমি যদি সবকটা কলম দেখতে চাই, মানে আইডি আর নেম না লিখে, না আমি যদি সিলেক্ট স্টার ফর্ম অ্যাকাউন্ট এরকম তার হবে না, আমি স্টারে সার্চ দেবো না, কিন্তু হবে না। একটা সব দেখতে চাই না লিখে, তাহলে করা যাবে ওটা? না সব কটাকে সিলেক্ট করতে হবে ওখানে, মানে লিখে 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 যেতে হবে। লিখে লিখে করতে হবে। দেয়ার ইজ নো স্টার সাপোর্ট। এসকিউএল এ যেমন আমরা স্টার লিখে দিলে অটোমেটিক সব চলে আসে। হবে না, আমি প্রথমেই বলে দিলাম যেটা হবে না, ঠিক আছে? কেন হবে না সেটার পুরো ডিটেল ডিসকাশন আছে, সেসব পরে করা যাবে। কেন ব্লক করে দিয়েছে, স্যার কেন ইউজ করতে দেয় না, সেটা নিয়ে পরে ডিসকাশন হবে। তোমরা কেউ কি এন হাইবারনেট ব্যাকগ্রাউন্ড থেকে এসছো? জানো কি জিনিস এন হাইবারনেট কি জিনিস? ঠিক আছে, তাহলে এখন ওইসব বলে লাভ নেই, পরে বোঝাতে হবে। আসলে এটা টেবিল নয়, তোমরা কোনো টেবিল অ্যাক্সেস করছো না, বুঝতে পারছো? সেলসফোর্সে তুমি যেটা টেবিল দেখছো এটা আসলে একটা মেটাডেটা। ব্যাকগ্রাউন্ডে এরকম কোনো টেবিল এক্সিস্টই করে না। সেলসফোর্স তোমাকে একটা ইলিউশন দেখাচ্ছে যে তুমি একটা টেবিল অ্যাক্সেস করছো। মাল্টি টেনেন্ট আর্কিটেকচার অনেক বেশি কমপ্লিকেটেড, ওটা টেবিল স্ট্রাকচার অনেক বেশি কমপ্লিকেটেড। সেই টেবিল স্ট্রাকচারে তোমাকে ডাইরেক্ট অ্যাক্সেস ও দিচ্ছেই না, ও তোমাকে একটা র্যাপার দিচ্ছে, সেই র্যাপার দিয়ে তুমি তোমার টেবিলের ডেটা অ্যাক্সেস করছো, ঠিক আছে? লেটস নট গেট ইনটু দ্যাট কমপ্লেক্সিটি রাইট নাও। কি জিনিস কেন হয়, কোথায় স্টোর হয়, সেলসফোর্স কোনো ডকুমেন্টেশন তোমাকে দেবে না। ইউ ক্যানট অ্যাক্সেস অ্যাকচুয়ালি দ্য ডেটাবেস, এটা একটা র্যাপারের থ্রু দিয়ে তুমি ডেটাটাকে অ্যাক্সেস করছো, ঠিক আছে? তো ওর যে গ্রামারস গুলো আছে সেগুলো তোমাকে ফলো করতে হবে, ঠিক আছে? মানে এটা কি এন্টারপ্রাইজ এডিশন যেটা কিনেও দেখাবে না? না তুমি দেখতে পাচ্ছ তো, টেবিল তো তুমি দেখতে পাচ্ছ। এই যে আমি যেটা এইখানে দেখাচ্ছি, আমি তো এখানে টেবিলই দেখছি। এটা আসলে আমি যখন সেলসফোর্সে লগ ইন করছি, লগ ইন করে যখন আমি অবজেক্ট ম্যানেজারে যাচ্ছি, এখানে তো সবকটা টেবিলই আছে। আমি যখন এই ওয়ার্ক বেঞ্চে গিয়ে এই যে টোটাল লিস্টটা দেখছি, এগুলো তো সব টেবিলই। এখানে আমার ডেটা আছে, কিন্তু এই যে টেবিলটা দেখছো এটা ফিজিক্যাল টেবিল নয়, এটা একটা ভার্চুয়াল টেবিল, বুঝেছো? ফিজিক্যাল টেবিলে ডেটা কিভাবে স্টোর করে রেখেছে সেলসফোর্স সেটা তোমাকে জানতে দেবে না, ইট ইজ নট ডিসক্লোজড, ঠিক আছে? ওকে, এবার কি হচ্ছে? চলো কি কি কোশ্চেন বলো, আবার বলো। এই ওয়ার্কবেঞ্চটা কি ভিজুয়াল স্টুডিও কোডের প্রোডাক্ট নাকি? না, ওয়ার্কবেঞ্চ ইজ নট আ সেলসফোর্স প্রোডাক্ট। না এটা কোড লেখা আছে বলে বললাম, ওটা তো একটা মাইক্রোসফটের প্রোডাক্ট। এটা কি মাইক্রোসফটের প্রোডাক্ট? ভিজুয়াল স্টুডিও কোড নাও ইনক্লুড এসকিউএল বিল্ডার। তুমি ভিজুয়াল স্টুডিও কোড যদি ইনস্টল করো, দিয়ে সেলসফোর্সের প্যাকেজটা তার উপরে ইনস্টল করো, তাহলে সেখানে এসকিউএল বিল্ডার পেয়ে যাবে। আচ্ছা ভিএস কোড, ভিজুয়াল স্টুডিও কোডটা নিয়ে ডিটেইলে আলোচনা হবে তোমার ডেভেলপার ক্লাসে। আমি ভিজুয়াল স্টুডিও কোডে ঢুকবো না, মানে এই ক্লাসে ঢুকবো না, না এমনি ঠিক আছে? ভিজুয়াল স্টুডিও কোড কেন, এই যে আমি এখানটায় এটা কপি করে আমি এখানটায় সেলসফোর্সেই একটা কনসোল অ্যাপ্লিকেশন আছে, এই যে এখানে বলে ডেভেলপার কনসোল, এইখানটাতে খুলেও তুমি এই কোয়েরিটা রান করতে পারো। এখানে গিয়ে যদি আমি টার্মিনাল আছে, এই এডিটরে যাই, দিয়ে এটা এখানে পেস্ট মারি, দিয়ে এটা এক্সিকিউট করি, এটা এই সেম রেজাল্টই দেবে। এখানে হাতে তোমার টাইপ করতে হবে, এখানে কিছু করার নেই, এখানে তোমাকে এই জিনিসটা কি স্যার ভিএস? না রে বাবা, ভিএস কোড জানো না? ভিএস কোডটা তো পৃথিবীর ভিএস কোড জানি। ও আচ্ছা, আমি বলছি এটা বলে আলাদা। না না, ভিএস কোড আচ্ছা ওটাই ঠিক আছে। আমার এই সিস্টেমের মধ্যে ভিএস কোড আছে ইনস্টল করা। না না স্যার আছে এই হচ্ছে VS Code। আমরা এক্সাক্টলি কাজ করি স্যার। আচ্ছা এটা ঠিক তাহলে আছে। ভিএস কোডে যখন কি লিখবে সেই সময় সেটা নিয়ে ডিসকাস করছি। আচ্ছা আচ্ছা, আমি বললাম এটার বোধহয় সেলসফোর্সের সাথে কোনো লিংক আছে। কনসোলটাকে রিপ্লেস করে ওরা ভিএস কোডে নিয়ে আসছে পুরোটা। আচ্ছা আচ্ছা, এখন আর ডেভেলপার কনসোলে
বলে ওরা, কিন্তু সেই ডেভেলপার কনসোলটাই অনেক বেশি হ্যান্ডি, ব্রাউজারেই সবাই কাজ করতে চায়, আলটিমেটলি সেই ডেভেলপার কনসোলেই কোড করে। সেটাও ঠিক আছে, পরে ডিসকাশন হবে। স্যার এগুলো তো জানি না স্যার, ভিএস দরকার নেই, জানার দরকারই নেই। এই ক্লাসটা ইজ নট ফর কোডিং, নট ফর এইসব, মানে ইগনোর দিস কাইন্ড অফ ননসেন্স, ঠিক আছে? লেটস কনসেন্ট্রেট অন হোয়াট আই এম টিচিং। আচ্ছা, এবার হচ্ছে তাহলে এটা বোঝা যাচ্ছে এইটুকুনি সন্দীপন, এটা জিনিস বুঝতে হবে আমি যেটা কথা বললাম, ঠিক আছে? আচ্ছা, অ্যাকাউন্ট আমি সিলেক্ট করলাম, তাহলে কোন টেবিলের ডেটা আমি দেখতে চাই, এক্স্যাক্টলি সেই কলামগুলোকে আমায় সিলেক্ট করতে হবে ফ্রম হিয়ার, কন্ট্রোল সিলেক্ট করলে আমায় একটা কোয়ারি দিয়ে দিতে পারে। এই কোয়ারির ওপরে আমি ফিল্টারিংও করতে পারি। যেমন ধরো আমি এই বার্লিংটনেরই সম্বন্ধে জানবো, তাহলে আমি এই যদি ফিল্টারে করি, আমি এই অ্যাকাউন্ট নেম, এখানে দেখো ইনক্লুডস বা স্টার্টস উইথ বার্লিংটন দিলাম। আমি যেটা লজিক্যালি ভাবছি সেটা দিই, তো আমার নামটা বার্লিংটন দিয়ে স্টার্ট হলেই আমি সেই অ্যাকাউন্টের ডিটেলস দেখতে চাই, খালি এক্স্যাক্টলি একটা অ্যাকাউন্ট। এবার আমি কোয়ারি মারি আবার, আরে यार তাহলে এক্স্যাক্টলি এবার বার্লিংটনটাই দিল, কেন কি এবার ফিল্টার মারা আছে আমার। দেখো এখানে ফিল্টারটাকে ও ইন্টারপ্রেট করলো এই ল্যাঙ্গুয়েজে। যারা এসকিউএল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে তারা বুঝতে পারবে যে এই ল্যাঙ্গুয়েজ এটা কি মানে। এক মিনিট, হ্যাঁ মদন, I'm taking a class, urgent. Yes. Monday morning, my time, 7 o'clock. That is your Sunday night. You are not seeing this on your meeting invite? Yeah, you check in the Halsa calendar, should be there. সরি। এবার তাহলে কি হলো, তাহলে আমরা একটা বার্লিংটন দিয়ে স্টার্ট হচ্ছে নাম, যেটা বার্লিংটন দিয়ে স্টার্ট হচ্ছে আমি সেটা দিয়ে কোয়ারি করলাম, সেটা দিয়ে করতে পারি। তাহলে অনেক কিছু আমি ফিল্টারিং করতে পারি। আমি ইকুয়াল টু দিয়ে সার্চ করতে পারি, অপারেটর দেখো কি দেয়া আছে, ইকুয়াল টু হতে পারে, নট ইকুয়াল টু, গ্রেটার দেন, লেসার দেন, তারপরে কন্টেন্টস, তার মানে ধরো বার্লিংটন দিয়ে স্টার্ট করলাম, কন্টেন্টস আমি টেক্সটাইলস দিয়ে কন্টেন্টস করতে পারি, এটা ইনফ্যাক্ট কন্টেন্টস করে আমি টেক্সটাইল করলাম, দিয়ে কোয়ারি করলাম। Play around all these and check out how the SQL is created automatically. যারা SQL জানো না তাদের জন্য এটা একটা গুড টুল টু লার্ন ইওর আন্ডারস্ট্যান্ডিং, মেক ইওর আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে? তাহলে এই জিনিসটার মধ্যে খেলাধুলা করলেই আমরা বুঝে যাবো যে কি করে আমি ডেটাটা ফেচ করে আনতে পারছি। ফেচ মানে কি, রিড। তাহলে রিড অপারেশন করছি আমি পুরোটা। এটা হচ্ছে কোয়েরি ল্যাঙ্গুয়েজ, মানে রিড অপারেশন, কোয়েরি করছি একটা টেবিলের উপরে আমি কোয়েশ্চেন করছি, এটাই হচ্ছে কোয়েরি, তাই তো? এটাই ফরম্যাট হয়। ফরম্যাটটা কি, সিলেক্ট দিয়ে স্টার্ট হয়, ফ্রম কোন টেবিল, এবার এর মাঝখানে কলামগুলোর নামগুলো কমা দিয়ে লিখতে হয়, দিয়ে ওয়্যার এর পরে আমার ফিল্টার গুলো আসে, ঠিক আছে? আচ্ছা, এবার আমি কি করব, আমরা সেকেন্ড স্টেপে যাব। সেকেন্ড অ্যাকশন কি ছিল, ক্রিয়েট করা। আমার এই টেবিলে আমার কটা রো আছে, 14টা ছিল না, ওয়্যারটা সরিয়ে দিই। হ্যাঁ, 14টা রেকর্ড আছে। তাহলে আমি যদি একটা আরো দুটো রেকর্ড নতুন তৈরি করতে চাই, আমি কি করব? আমি একটা নতুন এক্সেল শিট বানাই, এটার মধ্যে ম্যান্ডেটরি ফিল্ড কি আছে অ্যাকাউন্টে? নেম। আর আইডিটাকে দিতে পারবো না দিতে পারবো না? আইডি স্যার অটোমেটিক ক্রিয়েট হবে।
অটোমেটিক ক্রিয়েট হবে, তার মানে আইডি তো আমি দিতে পারবো না। না। ঠিক আছে, তাহলে এটা নাম দিই টেস্ট অ্যাকাউন্ট 1, এটা দিই টেস্ট অ্যাকাউন্ট 2, দুটো অ্যাকাউন্ট বানাই। এবার দেখো এটা সেভ অ্যাজ, ঠিক আছে, এটা এক্সেল এ সেভ করা যাবে না, CSV এটাকে সিএসভি তে সেভ করতে হবে। এই যে second best. কমা লিমিটেড, এই যে UTF-8, ক্লিয়ার? এর নাম দেবো কি, নিউ অ্যাকাউন্ট, সেভ করে দিলাম। এবার আমি এটা লোড করি। এইবার দেখো এটা কোয়েরি, এগুলো কোয়েরি ল্যাঙ্গুয়েজে এসকিউএলটাই আমার ইউজ হচ্ছে। এবার কিন্তু আমার ডেটা ইনসার্টে যাচ্ছে, ঠিক আছে। কোন অবজেক্ট, অ্যাকাউন্ট অবজেক্টে ইনসার্ট করব, ফাইল থেকে ইনসার্ট করব, কি হবে, নিউ অ্যাকাউন্টস। এবার কি করব, যে কলমগুলো আমি বানিয়েছি আমার এক্সেল শিটে, সেই কলমগুলো কোন ফিল্ডে ডাটাটা পূর্বে সেটাকে আমি ম্যাপিং করব। ঠিক আছে, এক্স্যাক্টলি সেটাই করা আছে। দেখো লাল ফিল্ডস গুলোকে, তার মানে আমি কিন্তু জিএসটি কিন্তু দিইনি, তাহলে এটা কিন্তু ইনসার্ট করতে দেবে না। আমি জিএসটি ফিল্ডটা তো নেই আমার কাছে, তাহলে আমি কি করব, নেম ফিল্ডটা নিলাম। আর জিএসটি ফিল্ড করে কি করতে হবে, আবার তাহলে এক্সেল শিটে যেতে হবে, জিএসটি ফিল্ডটাকে অ্যাড করতে হবে, করে আনতে হবে। না করে আমি নেম ফিল্ডটাকে অ্যাসোসিয়েট করে দিলাম, সোজা কথা। ক্লিয়ার হলো? একটা কলমটাকেই দুটো ফিল্ডেই ঢুকিয়ে দিলাম। ক্লিয়ার হচ্ছে? জিএসটি ফিল্ডে যেহেতু বানাতে ভুলে গেছি, এইবার আমি কনফার্ম ইনসার্ট করলাম। দেখো দুটো হয়ে গেছে। এবার কি করি, আমি আবার অ্যাকাউন্টে গেলাম, অ্যাকাউন্টে অল দুটোর আইডি স্যার একই দিয়েছে। কি করে হতে পারে, ভালোভাবে দেখো, চশমা লাগবে আর একটা। এক লাগছে, একই তো আছে। এক আছে না আলাদা আছে? একই আছে। আলাদা আলাদা। এটা ডাব্লিউ আর এটা ভি। ও সরি সরি সরি, হ্যাঁ আচ্ছা, এক হতেই পারে না তো, সেলসফোর্সে তার তো মানে 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 ভায়োলেশন হয়ে যাচ্ছে তো, এক্স্যাক্টলি আইডি যদি সেম হয়ে যায়। মনে হচ্ছিল তুমি স্যার আমারও তাহলে কি হলো, এবার অ্যাকাউন্ট গেলাম আমি, দেখো 16টা অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি এখানে। এবার দেখো টেস্ট অ্যাকাউন্ট 1 আর টেস্ট অ্যাকাউন্ট 2 চলে এসেছে। আমি যদি এইখানে আবার ওয়ার্ক বেঞ্চে গিয়ে এসকিউএল কোয়েরি মারি, এবার কাউন্টে কিন্তু আমার 16 দেখাচ্ছে। আমি যদি আইডি আর নেম ফিল্ডটাকে আবার এখান থেকে ফেচ করি, আরে তাহলে কিন্তু আমার সবকটা দেখাচ্ছে, এবং টেস্ট অ্যাকাউন্ট 1 আর টেস্ট অ্যাকাউন্ট 2 এবারে চলে এলো। তাহলে আমার ইনসার্টটা আমি বুঝে গেলাম কিভাবে করছি, ঠিক আছে। এবার আপসার্ট, দেখো আমরা অল অ্যাকাউন্ট নামিয়েছিলাম, এই ধরো এই দুটো অ্যাকাউন্টই আমি আবার নতুন করে তৈরি করি, এই দুটোতেই চেঞ্জ করব, ঠিক আছে। ওয়্যার আমি লিখে দিচ্ছি, বা এখানে ওয়্যার নেম ইনক্লুডস টেস্ট, ইনক্লুডস নয়, কন্টেন্টস, ঠিক আছে। তাহলে এই দুটো টেস্ট অ্যাকাউন্ট পেয়েছি, এটাকে ডাউনলোড করে নিই। ইনক্লুডস এর কন্টেন্টস এর মধ্যে কি আলাদা আছে? ইনক্লুডস এ আইডি দিতে হয়, আইডি, আর টেস্ট টেক এই কন্টেন্টস এ স্ট্রিং থাকে। আচ্ছা, আমি যে এইটা টেস্ট অ্যাকাউন্ট, সেটা এই দুটো নামলো, তাহলে এটা নেম, এটা নাম কি, টেস্ট অ্যাকাউন্টস। এই টেস্ট অ্যাকাউন্ট গুলোকে আমি এডিট করব, ঠিক আছে। তাহলে এটাকে রিনেম করে আমি এডিট করে দিলাম, এডিট অ্যাকাউন্টস। তারপরে যে অ্যাকাউন্টস গুলোকে আমি এডিট করতে চাই, আগে বেসিক্যালি সেটা একটা কোয়ারি করে আমি সেগুলো নিয়ে আসবো, কেন কি আমার আইডিটা এবার লাগবে।
আপডেট বা এডিট কাজ করবে না উইদাউট প্রোভাইডিং দ্য আইডি। এবার আমি টেস্ট অ্যাকাউন্টের নামটা 1000 বসিয়ে দেবো আর এটাকে 2000 বসিয়ে দেবো, দিয়ে সেভ করে দিচ্ছি। তাহলে নাম পাল্টাচ্ছি আমি, এই দুটো অ্যাকাউন্টের নামটা পাল্টাবো। তাহলে কি করবো, এই দেখো আপডেটে যাব, সেম স্টোরি, আবার ফাইলে যাব, এডিট অ্যাকাউন্টটা সিলেক্ট করব, ম্যাপিং করব। দেখো আইডিটা বসে গেছে, অলরেডি পেয়ে গেছে বলে। নেম ফিল্ডটা দুটো জায়গাতেই বসিয়ে দেবো, সেম জিনিস, জিএসটি আর নেমে ম্যাপ ফিল্ড করব। তাহলে আইডি, জিএসটি আর নেম তিনটে ফিল্ড ম্যাপ করলাম, সাকসেস, আপডেটেড। বোঝা যাচ্ছে? এবার তাহলে গিয়ে আমি অল অ্যাকাউন্টে গিয়ে যদি এটা অল অ্যাকাউন্ট আবার মারি, দেখো এই নামে 1000 2000 এসে গেছে। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, থার্ড অপারেশন আছে এখানে, এটাকে বলা হয় আপসার্ট। হোয়াট ইজ আপসার্ট? আপসার্ট ইজ দ্য কম্বিনেশন অফ ইনসার্ট এন্ড আপডেট। আচ্ছা আচ্ছা। তার মানে কি? তার মানে একটা ফাইলের মধ্যেই আমি ইনসার্টও মারবো, আপডেটও মারবো। তো সেলসফোর্স জানবে কি করে কোনটা ইনসার্ট হবে কোনটা আপডেট হবে? যে যে রেকর্ডে বা যে যে রোতে আইডি থাকবে না সেটা সেলসফোর্স ইনসার্ট মেরে দেবে, যে যে রেকর্ডে আইডি থাকবে সেগুলোকে আপডেট মারবে। ক্লিয়ার? এক্সাম্পল করা যাক। আমরা এই এডিট ফাইলটাকেই চেঞ্জ করে আপসার্ট এবার ইউজ করব। আপসার্ট অ্যাকাউন্টে গেলাম, এক্সেল শিটে খুললাম, খুলে এইখানে একটা টেস্ট অ্যাকাউন্ট 3000 করে দিলাম আর একটা টেস্ট অ্যাকাউন্ট 4000 করে দিলাম। তাহলে দুটো এই দুটো আপডেট হবে আর নেক্সট দুটো ইনসার্ট হবে। ক্লিয়ার? এটা সেভ করি, সেভ করে আমি গিয়ে ডেটাতে গিয়ে আপসার্ট মারি, আবার সেম স্টোরি, কোন অবজেক্ট, কোন অ্যাকাউন্ট, আপসার্ট অ্যাকাউন্ট, আইডি। দেখো এক্সটার্নাল আইডি বলে উপরে একটা জিনিস আছে, সেটা আমরা আইডি দিচ্ছি। এক্সটার্নাল আইডি কি একটু পরে বুঝবো আমরা। নেমটা নেমেই করে দিচ্ছি, ম্যাপ ফিল্ড। ডেটা টাইপ টু লং, কোনটার নাম দিয়েছে এটা? জিএসটি ডেটা টাইপ, একটু বেশি লম্বা হয়ে গেছে, ওটা একটু কমাই দিতে হবে। জিএসটি কত ছিল? 18 ক্যারেক্টার দেওয়া ছিল না? কত হয়েছিল? 16 ক্যারেক্টার। বেশি, ঠিক আছে, এটা একটু দুটো কমিয়ে দেখি। স্যার একটু হেল্প দেবেন? হুম, হ্যাঁ, একটা জিনিস দেখেন। হ্যাঁ স্যার, ঠিক আছে। কলমের নামটা আর ফিল্ডের নামটা যদি সেম হয় ও অটো ম্যাপ করে নেয়। যদি নামটা আলাদা হয়ে যায় তখন নিজেকে ম্যানুয়ালি ম্যাপ করতে হয়। দেখো কি দেখাচ্ছে, ওপরের দুটো আপডেট হয়েছে, নিচের দুটো ক্রিয়েট হয়েছে। আমি আবার যদি অল অ্যাকাউন্ট সেখানে মারি, এ দেখো 18টা হয়ে গেছে। এবার 30 40 10 20। এবার যদি আমি ডিলিট মারি, এটা 10 20 হয়ে গেল না 1000 থেকে ওই 16 ক্যারেক্টারের জন্য। চেঞ্জ করলাম তো, দুটো কমালাম তো, দুটো। আচ্ছা, এবার আমি কি করব, এই আপসার্টের মধ্যে জাস্ট আর একবার এটা আমার টেস্ট অ্যাকাউন্ট গুলো আর একবার ডাউনলোড করি। ধরো আমি টেস্ট অ্যাকাউন্ট গুলোকে সব ডিলিট করতে চাই, তাহলে কি করব, আবার কোয়েরি করব। কোয়েরি করে কি আনবো, যে আমার আইডি আর নেম দাও, ওয়ার নেম এখানটা টেস্ট, এইটা এই কোয়েরিটাই করবো, তাই তো? এই 4টে রেকর্ড বেরোবে। নামালাম। এটা কি এই 4টে টেস্ট অ্যাকাউন্ট আছে? ধরো এই টেস্ট অ্যাকাউন্ট গুলোকে আমি ডিলিট করতে চাই, তাহলে ডিলিট অ্যাকাউন্ট।
একটু দেখে নি এইটার মধ্যে কি আছে। এই 4টে অ্যাকাউন্ট আছে, তার আইডি গুলো আছে আমার কাছে। এটাই এই 4টে অ্যাকাউন্টকে আমি ডিলিট মারবো। তাহলে যাই আমি ডেটাতে গিয়ে ডিলিট মারি, আবার সেই ফাইলে চুজ করব ডিলিট অ্যাকাউন্টস, নেক্সট, খালি আইডি দিলেই হবে। ঠিক আছে, ম্যাপ ফিল্ডস, এ দেখো এখানে দুটো অপশন আছে, এগুলো পরে আমরা আলোচনা করব। পার্মানেন্ট হার্ড ডিলিট কি জিনিস, এখন যে ডিলিটটা হবে এটা রিসাইকেল বিনে, সেলসফোর্সের রিসাইকেল বিন, তোমার মেশিনের রিসাইকেল বিন নয় কিন্তু। তাহলে কনফার্ম ডিলিট যদি মারি 4টে রেকর্ড ডিলিট হয়ে গেছে। তার মানে অল অ্যাকাউন্টসে গিয়ে যদি আবার আমি এখানটা লিস্ট মারি, দেখো কিন্তু আর ওই টেস্ট অ্যাকাউন্ট গুলো দেখাচ্ছে। রেস্টোর কি করতে হবে, রিসাইকেল বিন থেকে আবার নিয়ে আসতে পারি আমি এই একই ডিলিট অ্যাকাউন্টস গুলোকেই যদি আবার নিয়ে আসে ম্যাপ ফিল্ডস করে দিই, কনফার্ম আনডিলিট করে দিই, তাহলে আবার এটাকে আনডিলিট করে দিল মানে আবার এই অ্যাকাউন্টে গিয়ে আমি যদি নিয়ে আসি, এই দেখো আবার এই 4টে টেস্ট অ্যাকাউন্ট চলে এসেছে। কিন্তু আমি যদি এই ডিলিটেই আমি যদি কি কোশ্চেন ছিল স্যার বলছি, স্যার ডিলিটের কি কোনো টাইম পিরিয়ড আছে যে এই টাইমের মধ্যেই ওটাকে 10 দিনের মধ্যে আনডিলিট না করলে ওটা পার্মানেন্ট ডিলিট হয়ে যাবে। এই যে এখানটায় পার্মানেন্ট ডিলিট যদি আমি টিক মেরে দিতাম, তাহলে কিন্তু আর তুমি ওটা রিসাইকেল বিনে পড়বে না, তাহলে পার্মানেন্ট ডিলিট হয়ে গেল, আর তুমি আনডিলিট করতে পারবে না। ঠিক আছে, এটা তাহলে কনফার্ম ডিলিট আমি করলাম, এই এখন পর্যন্ত পার্মানেন্ট ডিলিট হয়নি, তাহলে রিসাইকেল বিনে চলে গেল। রিসাইকেল বিন থেকে যদি ডিলিট মারতে চাও তাহলে পার্জ, রিসাইকেল বিন থেকে যদি ডিলিট মারতে চাও তাহলে পার্জ মানে হার্ড ডিলিট। তাহলে আমি যদি গিয়ে এখান থেকে আবার মানে একবার ডিলিট মারলাম দিয়ে পার্জ যদি মারি, তাহলে ক্লিন আপ হয়ে গেল, ম্যাপ ফিল করে পার্জ করে দিলাম। এটা যদি পার্জ হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আর আনডিলিট করা যাবে না। এবার যদি আমি আবার এটাকে আনডিলিট মারতে যাই, আমার ঝাড়কে যাবে, বলবে এটা ডাজ নট এক্সিস্ট ইন রিসাইকেল বিন। তাহলে পার্জ কিন্তু ডিলিট মারার পরের অপারেশন। ঠিক আছে, রিসাইকেল বিনের উপরে ডিলিট করছে পার্জ, ডাইরেক্ট পাওয়া যায় না। না, ডাইরেক্ট পার্জ যদি করতে চাও তাহলে ওই চেক বক্সটা মারতে হবে ডিলিটের সময়। ও চেক বক্সটা মারতে হবে, হ্যাঁ ঠিক। 10 দিনটা কি করে, মানে 10 দিনটাই কেন, মানে এটা কি সেট করা? সেলসফোর্স দিয়েছে তোমায় 10 দিন, কিছু করার নেই। ঠিক আছে, এখানে কোয়েশ্চেন করতে পারো, হাউ, এটা ইন্টারভিউ কোয়েশ্চেন, হাউ লং ডাজ রেকর্ড স্টে ইন সেলসফোর্স রিসাইকেল বিন। তো এখন 15 দিন দিয়েছে। ঠিক আছে, স্যার এটা সেলসফোর্স এর রিসাইকেল বিনটা কি দেখা যাবে কোনো? এটা সেলসফোর্স এর রিসাইকেল বিন, এটা এর সাথে এটা উইথ ইওর ওন, মানে তোমার মেশিনের রিসাইকেল বিন নয় কিন্তু এটা। না না স্যার, মানে আমি ওটাই বলছি, ওদের ক্লাউডের রিসাইকেল বিনটা কোথায় দেখা যায়? ক্লাউডের রিসাইকেল বিন মানে আই মিন সেলসফোর্স এর রিসাইকেল বিনটা। না, ওরকম কিছু আলাদা করে কেন? এটা ঠান্ডা হচ্ছে না, ঠান্ডা হচ্ছে না, হচ্ছে না কেন? সার্ভিসিং করতে হবে। কত চালিয়েছিস? আচ্ছা, তাহলে আমাদের কাছে ওয়ার্ক বেঞ্চটা ক্লিয়ার হলো। এনি কোয়েশ্চেন্স?
আচ্ছা, ইম্পোর্ট উইজারটা একটু দেখে নিই আমি। এটা হচ্ছে এই যে অ্যাকাউন্টে আমি যেটা কাজ করছিলাম এক্স্যাক্টলি এই কাজ। স্যার একটা ছোট প্রশ্ন ছিল। হ্যাঁ, বলছি ডিলিট যখন করে দিলে পার্মানেন্টলি, তারপরে স্যার নতুন করে অ্যাড করতে গেলে আবার প্রথম প্রসেস থেকে করতে হবে, আবার ইনসার্ট করতে হবে। ইনসার্ট করতে হবে। হবে তো তখন? কেন ইনসার্ট হবে না? তোমার টেবিলে তুমি যা ইচ্ছা ডেটা ঢোকাতে পারো, যতবার মানে ইচ্ছা যেটা আমি ধরেন যতবার মার্জ ইচ্ছা করে দিয়েছি সেটা আবার তো ইনসার্ট করা যাবে। that data is lost. Now you have to bring the data back যদি করতে হয় আবার নতুন করে ইনসার্ট করতে হবে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস আমি দেখাই। ধরো আমি যদি এটা অ্যাকাউন্টে করি, এই অ্যাকাউন্ট বলি কন্ট্যাক্ট, কন্ট্যাক্টে ডেটা কিভাবে ইনসার্ট করব? Let's create a new contact. নেম আছে, নেই, ফার্স্ট নেম আছে, এখনো দেখো এগুলো প্রথম ক্লাসে বুঝিয়েছি আমি। এরকম টাইপের ফিল্ড আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম ইজ ম্যান্ডেটরি। আর কি চাই? অ্যাকাউন্ট আইডি চাই, রিলেশনশিপ ফিল্ডটা। ঠিক আছে, এই অ্যাকাউন্ট আইডিটা করতে পাবো। ধরো এটা টেস্ট কন্ট্যাক্ট 1, এটা টেস্ট কন্ট্যাক্ট 2, টেস্ট কন্ট্যাক্ট। নাম না দিয়ে আমি জাস্ট লিখে দিতে কন্ট্যাক্ট, চারটে কন্ট্যাক্ট, দুটো কন্ট্যাক্ট করে আমি যদি দুটো অ্যাকাউন্টে অ্যাসোসিয়েট করতে চাই, তাহলে ধরো এই বার্লিনটনের আন্ডারে আমি দুটো কন্ট্যাক্ট ফেলবো, না ওটা অলরেডি আছে বার্লিনটন। টিসিএস এর আন্ডারে আমি দুটো কন্ট্যাক্ট বানাবো, আর এই যে জিন পয়েন্টের আন্ডারে দুটো কন্ট্যাক্ট বানাবো। ঠিক আছে, তাহলে জিন পয়েন্টের আমি কি করব? এই জিন পয়েন্টের আইডিটা নেব, আইডিটা নিয়ে আমি এখানে পেস্ট করব, এখানে পেস্ট করব। প্রথম দুটো জিন পয়েন্টে অ্যাড করলাম, তারপরে কি করব? তারপরে আবার অন্য অ্যাকাউন্টে যাব, টিসিএস এ দিয়ে টিসিএস এর আইডিটা নেব, দিয়ে এখানে পেস্ট করব, এখানে পেস্ট করব। আমি দুটো কন্ট্যাক্ট ক্রিয়েট করতে চাইছি। লুকআপ বা মাস্টার ডিটেলে সেলসফোর্সের আইডিটা বসাতে হবে প্যারেন্ট রেকর্ডের। ঠিক আছে, সেভ করি, কি সিএসভি তে সেভ করলাম, দিয়ে বললাম নিউ কন্ট্যাক্টস। এবার আবার আমি ওয়ার্কবেঞ্চে ফিরে গেলাম, কন্ট্যাক্ট চুজ করলাম, নিউ কন্ট্যাক্টস ইউজ করলাম, নেক্সট করলাম। এবার দেখো অ্যাকাউন্ট আইডি যেহেতু নামটা সেম রেখেছি, অ্যাকাউন্ট আইডি ম্যাপ হয়ে গেছে, লাস্ট টাইম ম্যাপ করে দিয়েছে, ফার্স্ট টাইমটাকে আমি ম্যাপ করলাম। তিনটে ফিল্ড ছিল, তিনটে ফিল্ড ম্যাপ করে দিয়েছি। কনফার্ম ইনসার্ট, চারটে রেকর্ড তৈরি হয়ে গেল। যেই তৈরি হয়ে গেল আমি টিসিএস এ গেলাম, এটাকে রিফ্রেশ করলাম, দেখো টিসিএস এ টেস্ট কন্ট্যাক্ট 3 আর 4 তৈরি হয়ে গেছে। আর আমি জিন পয়েন্টে গেলাম, টেস্ট কন্ট্যাক্ট 1 আর 2 তৈরি হয়ে গেছে। আমি যদি কন্ট্যাক্ট রেকর্ডে যাই, আমি দেখবো অল কন্ট্যাক্টসে দুটো কন্ট্যাক্ট তৈরি হয়েছে, এই 1 2 3 4 দুটো জিন পয়েন্টে গেছে, দুটো টিসিএস এ। তাহলে বোঝা গেল চাইল্ড রেকর্ড কি করে ইনসার্ট করা হয়। চাইল্ড রেকর্ডে প্যারেন্টের আইডিটা বসাতে হবে, তার মানে প্যারেন্টের রেকর্ড থেকে গিয়ে এই সেলসফোর্স আইডিটাকে পিক আপ করতে হবে, পিক আপ করে এটা চাইল্ডের রেকর্ডের রিলেশনশিপে বসাতে হবে, তবে এই ম্যাপিংটা হবে। ক্লিয়ার হচ্ছে? ধর 2-4টে রেকর্ডের জন্য এটা করা যেতে পারে, এটা যদি হাজারে হাজারে রেকর্ড করতে হয় চাইল্ডের, তখন কি করবো? তখন তো ধরে ধরে আমার তো রাতের ঘুম চলে যাবে। স্যার
হ্যাঁ একটু খালি মানে 1 মিনিট সময় লাগবে। আমার হচ্ছে মানে কগনিজেন্ট থেকে অ্যাসেট রিটার্ন হচ্ছে, তো এসছে ও লোকটা অ্যাসেট নেবে। হ্যাঁ ঠিক আছে, তুমি এটা রেকর্ড হচ্ছে, তুমি ঠিক দেখে আছে। নিতে পারবে। হুম। তাহলে বোঝা যাচ্ছে ব্যাপারটা। স্যার এই যে তাহলে এরকম তাহলে মানে ধরুন n is to n, তাহলে সেখানে এরকম করে এই জাংশন যে অবজেক্ট আইডিটা তার মানে, হ্যাঁ জাংশন অবজেক্ট, তাহলে দুটো আইডি ভরতে হবে তোমার। দুটো আইডি এরকম করে ভরে দুটো পেরেন্ট ভরে ইনসার্ট করাতে হবে। এক্স্যাক্টলি এটাই তোমাদের অ্যাসাইনমেন্ট আছে। মাল্টিপল ও আচ্ছা। অনেক ইয়ে থাকলে যতগুলো ডেটা আছে সেগুলো সব ডিলিট মারবে, দিয়ে 3টে CSV ফাইল বানিয়ে আমাকে দেখাবে। যতগুলো ডেটা আছে মানে এই তোমাদের অ্যাসাইনমেন্টে যতগুলো ডেটা তৈরি করেছো সব ডিলিট মারবে, ও আচ্ছা মেরে 3টে টেবিল আছে, সেই 3টে টেবিলে সব ডেটা মানে CSV দিয়ে লোড করে দেখাবে। তার মানে পরের দিনের অ্যাসাইনমেন্ট হচ্ছে আমায় CSV দেখাতে হবে তোমার। আচ্ছা এক্সেলে তো CSV আমায় CSVটা খুলে দেখাবে। হ্যাঁ, মানে এক্সেল থেকে খুলে দেখাবো তো সিএসভি টা। হ্যাঁ এক্সেলে দেখাও, নোটপ্যাডে খুলে দেখাও, আমার কিছু যায় আসে না, CSV নোটপ্যাডেও খোলা যায়। মানে তো আমাদের ওটা কি বলছিলেন যে যেটা মাল্টিপল এন্ট্রি থাকবে তখন ওটা কি করবে, কি বলছিলেন? হ্যাঁ কি বলছিলেন না যে অনেক যদি একসাথে রেকর্ড থাকে তো সেটা বারবার যদি করে অনেক রেকর্ড থাকে, হাজারে হাজারে চাইল্ড রেকর্ড আমায় ভরতে হয়, তাহলে প্যারেন্টের আইডিটা নিয়ে এসে ভরাটা তো খুব টিডিয়াস জব হয়ে যাবে। হুম। বা ধরো একটা অন্য সিস্টেম আছে, আমার অন্য একটা সিআরএম ছিল, অনেক পুরনো সিআরএম, সেই পুরনো সিআরএম এর রিলেশনশিপ গুলো যেভাবে আছে সেইটা তাহলে তোমার কাজে দিতে অনেক তাড়াতাড়ি হতো ব্যাপারটা। সেলসফোর্সের আইডি তৈরি হবে, সেই আইডি আমি তুলবো, সেই আইডি তুলে আবার চাইল্ড টেবিলে বসাবো, দিয়ে তারপর আপলোড করবো, তার মানে একটা টিডিয়াস প্রসেস। ওই জন্য কি ওয়ার্ক বেঞ্চের তার মানে হ্যাঁ, তো ওয়ার্কবেঞ্চ যদি আমি ইউজ করি, এখানে একটা সুবিধা আছে, আমি যখন ইয়েতে করি, ওদের ডেটা ইম্পোর্ট উইজার্ড যখন আমি ইউজ করি, তখন যখন আমি অ্যাড নিউ করি, তখন ম্যাচ অ্যাকাউন্ট বাই দেখো নেম দিয়ে করা যায়। কি করবে, তুমি প্যারেন্টের নেম ফিল্ডটা দিলে ও ও আইডিটা বার করে নিয়ে ও বসিয়ে দেবে, অটোমেটিক সাবস্টিটিউশন, প্রোভাইডেড ইওর নেম ইজ ইউনিক। এই দুটো অ্যাকাউন্টের নাম সেম হয়ে যায় তাহলে কিন্তু এটা কাজ করবে না। ঠিক আছে, তাহলে তুমি কিন্তু ম্যাচ অ্যাকাউন্ট বাই কিন্তু আমরা এই নেম ফিল্ডটা দিয়ে আমি করতে পারি। ধরো আমি একটা কন্ট্যাক্ট যদি আমি লোড করি, এই কন্ট্যাক্টটা যদি লোড করি, এখানে না দিয়ে আমি নাম দিলাম TCS, নাম দিলাম, এখানে আইডি দিলাম না, TCS, এটা কন্ট্যাক্ট 10 দিলাম, এটা কন্ট্যাক্ট 20 দিলাম, আর একটা কি ছিল, জিএন পয়েন্ট, এটাও নিলাম, এটা দিলাম জিএন পয়েন্ট। ঠিক আছে, এটাও 30 করে দিলাম, 40 করে দিলাম, এটাও সেভ করলাম, CSV সেভ আছে। এবার ধরো আমি দিয়ে এই ম্যাচ ইয়ে বাই নেম করে দিলাম, ফার্স্ট টাইম লাস্ট টাইম ম্যাপ, এইটা অ্যাকাউন্টটা পাচ্ছে না, আমি অ্যাকাউন্ট নেম দিয়ে করলাম, ম্যাপ করলাম, নেক্সট করলাম। ও জিএসটি লাগবে আবার, জিএসটি বলে একটা ফিল্ড রাখতে হবে।
জিএসটি জানো? দাও দাও দাও, বোঝা যাচ্ছে। এটা কোন অবজেক্ট? ঠিকই তো আছে। কথা নয়, নেম ফিল্ডটা দিয়েছি বলে দিয়েছি। এটা ইম্পোর্ট করে দিলাম, ঠিক আছে। দেখো ইম্পোর্টে দেখিয়ে দেবে ভিউ রেজাল্টস, যে কি অবস্থা আছে। রেকর্ড প্রসেস, রেকর্ড ফিল্ডস কিছুই দেখায়নি, তার মানে আমার এটা ইম্পোর্ট হয়েছে। তাহলে আমি যদি অল কন্ট্যাক্ট দেখি, দেখছো এই 10, 20, 30, 40 এগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এই টিসিএস অ্যাড হয়েছে দুটো, আর চেইন পয়েন্টে অ্যাড হয়েছে দুটো। ক্লিয়ার? তাহলে ইম্পোর্ট উইজার্ডে আমার কিন্তু আইডিটা লাগলো না, আমি নেমের ফিল্ডটা ইউজ করে কিন্তু করে দিতে পারলাম। ইম্পোর্ট উইজার্ড আইডির জায়গায় নেমে কিন্তু কাজ করে যায়, ঠিক আছে। কিন্তু নেমটা ইউনিক হতে হবে, তবে এটা কাজ করবে, নাহলে হবে না, ঠিক আছে। আরেকবার বলেন তো, যে ওই যেখানে আপনি অ্যাকাউন্টের প্যারেন্ট আইডিটা দিলেন, কোথায় কোন অপারেশন করার সময় দিলেন জানেন? আপসার্টে কি আবার বলো? দিলেন না আপনি ম্যানুয়ালি এখান থেকে পুট করে, মানে ওয়েবসাইট থেকে ইউআরএল থেকে কপি করে দিলেন না? ওটা স্যার কি অপারেশনের জন্য যেন দিলেন? ইনসার্ট কোথায় লাগলো বাকিটা বলো, অ্যানসার বলো। ইনসার্ট কি জিজ্ঞেস করছে সন্দীপন? ইনসার্ট ইনসার্ট অপারেশন। ইনসার্ট তো স্যার এটাও করলেন, কিন্তু এটাতে তো দিতে হলো না। ও ওটা চাইল্ডে আপনি অ্যাড করলেন বলে না? দুটো চাইল্ড, এটাও চাইল্ড ইনসার্ট মারলাম, এখানে আইডিটা দিলাম না, তার জায়গায় নাম দিলাম। আমি দুটো ভাবে দেখাচ্ছি। ও ওয়ার্কবেঞ্চ ইউজ করলে আমায় প্যারেন্টের আইডি দিতে হতো, ওয়ার্ক ডেটা ইম্পোর্ট উইজার্ড ইউজ করলে প্যারেন্টের নাম দিলে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ওটা আপনি ওয়ার্ক বেস থেকে করলেন, আর এটা ডেটা ইয়ে থেকে করলেন। হ্যাঁ স্যার, এই ওয়ার্কবেঞ্চ এসওকিউ ওয়ার্কবেঞ্চ থেকে করলে নেম দিয়ে কেন সম্ভব? অ্যালাউড নয়, অ্যালাউড নয়। ওয়ার্কবেঞ্চ দিয়ে তুমি করতে পারবে না, এখানে হবে না। আচ্ছা আচ্ছা, এটা ডেটা ইম্পোর্ট উইজার্ডেরই ফিচার যেখানে হয়। এখানে সেলসফোর্সের আরো একটা টুল আছে, সেটার নাম হচ্ছে, ওটা ওয়ার্কবেঞ্চের মতনই কাজ করে। কোডেরও লিখলে কিন্তু নেম দিয়ে হবে না, ঠিক আছে। হ্যাঁ কি লিখেছে? আচ্ছা, এখানে আমি যদি ওয়ার্কবেঞ্চ যদি ইউজ করি, সরি সেটআপে যাই, এখানে আরেকটা, এই যখন আসবে এটা রেখে ডেটা লোডার বলে একটা আলাদা টুল আছে, এটাও তোমরা, এটা ওয়ার্কবেঞ্চের মতনই কাজ করে। লঞ্চ ডেটা লোডার ডট আইও, এটাকে কনফার্ম করো, এটাও টেস্ট করো এবং এটাও ঘাঁটবে, ঠিক আছে। তোমাদের কাজ কিন্তু সেটাই করা। এটা সেলসফোর্সে নিয়ে এসো, এটা সেলসফোর্সে নিয়ে এসো টুল। স্যার এটা আমাকে লগইন করতে দেয়নি, আমি সে ট্রাই করেছিলাম। এই তোমার এই কাস্টম ডোমেনটাকে চেঞ্জ করতে হবে।
স্যার এই দুটোর একটা মানে ডিস্টিংগুইশ ফিল্ড ছিল দেখলাম, মানে বলছিল পার্থক্য, যে এটা এতগুলো ফিল্ড এক করতে পারে, ওগুলো কি স্যার ইন্টারভিউতে জিজ্ঞেস করে? ঠিক আছে, এইটা আইডিটা যদি দাও তাহলে এটা ঢুকে যাবে। এই মাই ডোমেন থেকে এটা নিতে হবে, মাই ডোমেন। ঠিক আছে, এখানে গিয়েও তুমি নিউ টাস্ক করতে পারো, এখানে ইম্পোর্ট এক্সপোর্ট ডিলিট সবই করতে পারবে। এইখানে ইনসার্ট করবে, আপসার্ট করবে বা আপডেট মারবে কোন অবজেক্টে, সেই একই অ্যাকাউন্ট অবজেক্টে। আপলোড করবে সিএসভি, ধরো নিউ অ্যাকাউন্ট বা নিউ অ্যাকাউন্ট, তারপরে ম্যাপিং করবে, নামটা টেস্ট অ্যাকাউন্ট স্যাম্পল ডেটা দেখিয়ে দিচ্ছে, কোথায় যাচ্ছে অ্যাকাউন্ট নেমে যাচ্ছে, এটা যদি চেঞ্জ করতে চাও চেঞ্জও করতে পারো। ঠিক আছে, নেক্সট করবে, জিএসটি নেম ইজ নট ম্যাপ, জিএসটি টা ম্যাপ করতে হবে, কুইক ফাইন্ড জিএসটি, সরি সোর্সে কিছু নেই, এখানে একটা ইয়ে দিতে হবে, ওটা ওখানটায় লিস্ট অফ ফিল্ডস গুলো ছিল, তাই ওখানে ম্যাপ করা অনেক ইজি ছিল, এখানে তোমাকে নামটা দিতে হবে, দিয়ে জিএসটি টা ম্যাপ করে নেক্সট করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে এই উইজার্ডটার কাজ, এটাও ইউজ করতে পারো। এখানেও কিন্তু নেম ফিল্ড দিয়ে কিন্তু ইনসার্ট মারা যাবে না। তাহলে ওয়ার্কবেঞ্চ বা ডেটা লোডার যেটা আইও যদি আমি ইউজ করতে চাই, তাহলে সেইখানে কি করব? নেম ফিল্ড দিলে তো কিছুটা কাজ হয়তো আমার হালকা হতো, তাহলে আমায় নামটা বসিয়ে দিলেই আমার চার্জটা হয়ে যেত। বা অন্য সিস্টেম থেকে যদি আমি ডেটা নিয়ে আসতে পারি, তখন রিলেশনশিপটা আমি কি করে করবো? এটার জন্য এক্সটার্নাল আইডি বলে একটা কনসেপ্ট আছে, সেটা সেলসফোর্সে জানতে হবে। এটা প্যারেন্টে তৈরি করতে হবে। ধরো প্যারেন্টে কোনো একটা টেক্সট ফিল্ড সি বা কিছু ধরনের বানানো যায়, ধরো এই জিএসটিটাকেই আমি এক্সটার্নাল আইডি বানাতে চাই। এটা হচ্ছে জিএসটি, এটা ইউনিক হতে হবে। আগের দিন আমি দেখিয়েছিলাম এই জিএসটি ফিল্ডটাকে আমি এক্সটার্নাল আইডি বানিয়ে দিতে পারি। আমি যখন একটা ফিল্ড বানাচ্ছি, এটা যদি রিকোয়ার্ড আর ইউনিক হয়ে থাকে, তাহলে এটাকে আমি এক্সটার্নাল আইডি বানাতে পারি, দিয়ে সেভ করে। ঠিক আছে, এইবার কি হবে, তার মানে প্যারেন্ট সাইডে আমি আইডি না ইউজ করে এই ফিল্ডের যে ভ্যালুটা, সেটা দিয়ে কিন্তু আমি কাজ করতে পারি। ঠিক আছে, এবার ধরো আমি যদি কিছু অ্যাকাউন্ট এবার তৈরি করি, দেখো কত কুইক হবে এবার আমার তৈরি করা। আমি সব কটা ভ্যানিশ করে দিলাম, ডিলিট মারলাম। এইবার দেখো আমি গ্রুপ অফ অ্যাকাউন্টস আর ইয়ে তৈরি করাটা আমার কাছে কতটা ইজি হয়ে যাচ্ছে। আমি এক্সেলে গেলাম, দিয়ে আমি প্রথমে অ্যাকাউন্ট তৈরি করছি, নেম আর জিএসটি দেব। নামে দিলাম টেস্ট অ্যাকাউন্ট এক্স, টেস্ট অ্যাকাউন্ট ওয়াই, টেস্ট অ্যাকাউন্ট জেড। এখানে নাম দিলাম এক্স হয়ে গেল স্যার, এক্স হয়ে গেল। y00 z00, গুড এনাফ। ঠিক আছে, এটাকে আমি সেভ অ্যাজ কি করব, নিউ অ্যাকাউন্ট বানিয়ে দিলাম। ঠিক আছে, এবং এই তিনটাকে কপি করলাম, কপি করে আবার একটা নতুন ফাইল নিলাম, নিয়ে আমি এখানটায় এই তিনটে পেস্ট করে দিলাম, আবার একটা তিনটে পেস্ট করলাম, আবার একটা তিনটে পেস্ট করলাম। ঠিক আছে, এখানে দিলাম ফার্স্ট নেম, লাস্ট নেম, এটা দিলাম অ্যাকাউন্ট আইডি। ঠিক আছে, ফার্স্ট নেমে দিলাম টেস্ট, সবকটাই টেস্ট বসিয়ে দিই। আচ্ছা, কন্ট্যাক্ট x00, কন্ট্যাক্ট y00, কন্ট্যাক্ট
x00 ঠিক আছে, রিপিট হতে পারে। এটা টেস্ট 1 1 1, এটা টেস্ট 2 2 2, এটা টেস্ট 3 3। তাহলে আমি কি করলাম, সেভ অ্যাজ, এটাকে করলাম কি, আমি একটা নিউ কন্ট্যাক্ট বানিয়ে দিলাম, নিউ কন্ট্যাক্ট। এটা কি বোঝা যাচ্ছে কি হলো? এনি কোয়েশ্চেনস বলো। হ্যাঁ স্যার। স্যার এখানে আপনি এক্স ওয়াই জেড দিয়েছেন, তো টেস্ট অ্যাকাউন্ট স্যার 1 2 3 হলো না কেন? 1 1 1 হলো কেন স্যার? টেস্ট অ্যাকাউন্ট মানে ধরেন যে লাস্ট নেমটা আপনি দিয়েছেন হচ্ছে কন্ট্যাক্টে x00, তো স্যার এখানে আমি যদি ফিফথ রোতে দেখি, তাহলে স্যার আপনার টেস্ট মানে কন্ট্যাক্ট x00 ফার্স্ট নেম আর লাস্ট নেম, ফার্স্ট নেম আর ফার্স্ট নেম তো আলাদা হয়ে যাচ্ছে না, টেস্ট 1 ওখানে আর এখানে টেস্ট 2 হয়ে যাচ্ছে। আরে বাবা, এটা তো একটা জাস্ট নাম দিচ্ছি আমি, যাতে এটা ইউনিকলি আমি একটা কন্ট্যাক্ট বানাতে পারি। ওটা তুমি নিজের নাম বসাও, হু কেয়ারস। স্যার ওটা তো বুঝতে পেরেছি, মানে আমি বলছি যে মানে এখানে এটা কোনো নেমিং কনভেনশন নেই। এখানে 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 রামশ্যাম যদুমধু হরিবাস পাল আমি যা খুশি করতে পারি। এইটা ইম্পর্টেন্ট, দিস ইজ ইম্পর্টেন্ট। এখানে আমি কি করছি, আমি অ্যাকাউন্টের সেলসফোর্স আইডিটা না তুলে এনে আমি জিএসটি নাম্বারটা বসালাম। জিএসটি একটা ইউনিক আইডেন্টিফায়ার হিসেবে কাজ করছে। ঠিক আছে, তো এখানে কিন্তু আমি সেলসফোর্স আইডি ইউজই করছি না। এবার আমি যদি এটা ইউটিলাইজ করতে চাই, ক্যান আই ডু দ্যাট? তার মানে আমার দুটো টেবিল আছে, একটা টেবিলে আমি জিএসটি নাম্বারটা ভরেছি, এক্সটার্নাল আইডি হিসেবে ধরেছি, এক্সটার্নাল আইডি টিক মেরে দিয়েছি, এটা আবার জিএসটি উইল নাও ওয়ার্ক অ্যাজ এন এক্সটার্নাল আইডি। আর আমার নেক্সট যে চাইল্ড অবজেক্টে আমি ভরেছি এক্সটার্নাল আইডিটাকে ইউজ করেছি। এবার লেটস সি ইফ আই ক্যান ডু মাই জব ফাস্টার। এটাতে গেলাম, ইনসার্ট এলাম, হ্যাঁ কি কি দেখাবো, ওটা কি সে করলেন তো ভাই? সেভ করার কথা। এটা বুঝতে অসুবিধা হচ্ছে কারণ? ঠিক আছে, তাহলে প্রথমে হচ্ছে আমি অ্যাকাউন্ট নিউ অ্যাকাউন্ট করছি, তাহলে আমি তিনটে অ্যাকাউন্ট ইনসার্ট মারছি। এই তিনটে অ্যাকাউন্টে কি করছি, আমি জিএসটি ভরেছি, নেম ভরেছি। ঠিক আছে, এখানে কিছু নেই। একটা জিনিস মাথা রাখতে হবে, জিএসটি ইজ নাও অ্যান এক্সটার্নাল আইডি। ঠিক আছে, যেটা এক্সিস্টিং ছিল, ইউনিক ছিল, আমি ইনসার্ট মারলাম। তার মানে প্যারেন্টের আমার তিনটে রেকর্ড তৈরি হয়ে গেল। এক্স ওয়াই জি তিনটে অ্যাকাউন্ট আমার প্যারেন্টে তৈরি হয়ে গেছে। এখানে এর মধ্যে কিন্তু এখনো কন্ট্যাক্ট তৈরি হয়নি। এবার আমি কন্ট্যাক্টটা তৈরি করতে যাচ্ছি, সেকেন্ড স্টেপ। এবার আবার ইনসার্ট মারবো, এইবার আমি কন্ট্যাক্টে মারলাম, দিয়ে নিউ কন্ট্যাক্টটাকে সিলেক্ট করলাম, দিয়ে নেক্সট করলাম। এবার কি করছি দেখো, অ্যাকাউন্ট আইডি, লাস্ট নেম আর ফার্স্ট নেম, এটাই তো দিয়েছি, তিনটে ফিল্ডই আছে। তো এটা যদি আমি ম্যাপ করি, এটা ইনসার্ট করতে দেবে কি মনে হয়? জিএসটি নাম্বার যদি থাকে তো দেবে। বাকিরা কি বলছে? ঋষি স্যার একবার একটু এটা দেখান, একবার একটু দেখান। আমি যদি নিউ কন্ট্যাক্টস এবার নিয়ে যদি এই অ্যাকাউন্ট আইডিতে অ্যাকাউন্ট আইডি ম্যাপ করলাম, ফার্স্ট নেমে ফার্স্ট নেম ম্যাপ করলাম, লাস্ট নেমে লাস্ট নেম ম্যাপ করলাম, দিয়ে ম্যাপ করে আমি যদি ইনসার্ট মারি, করতে দেবে দিল? না, কেন দিল না? জিএসটি ওগুলো নিতে হবে স্যার, ওই আইডিটা। এসটি কি নিতে হবে? একবার এক্সেলটা দেখান স্যার, এক্সেলের নিউ কন্টেক্সটটা দেখান, এক্সেলের নিউ কন্টেক্সট। হ্যাঁ, অ্যাকাউন্ট আইডিটা নিতে হবে, অ্যাকাউন্ট আইডি। হ্যাঁ, সেলসফোর্সের এটা তো তো এই সেলসফোর্সের অ্যাকাউন্ট আইডি এক্সপেক্ট করছে, তুমি তো একটা অন্য ভ্যালু বসিয়ে দিয়েছো এখানে। অ্যাকাউন্ট আইডি রেসপেক্টে যাবে। কিন্তু আপনি যে সিলেক্ট করলেন জিএসটি অ্যাজ এ এক্সটার্নাল আইডি, তাহলে সেটা তো বলতে হবে। সেলসফোর্স জানবে কি করে যে তুমি, আমি যে ভ্যালুটা তোমায় পাঠাচ্ছি ওটা অ্যাকাউন্ট আইডি পাঠাচ্ছি না, কি করে করবো? আমি এক্সটার্নাল আইডি পাঠাচ্ছি। তার জন্য এই নিউ অ্যাকাউন্টে
ওই জিএসটি যখন এই account নিউ করতে হবে। অ্যাকাউন্টে গিয়ে এই অ্যাকাউন্ট আইডির পাশে স্মার্ট লুকআপ বলে একটা গল্প আছে, ও এখানে এটা আছে না, এটাকে আরেকবার লগ ইন করতে হবে। কোনো টেবিলে বা কোনো ফিল্ডে যদি চেঞ্জ করো তাহলে কিন্তু ওয়ার্ক বেঞ্চে আবার নতুন করে লগ ইন করতে হবে, ঠিক আছে? স্যার একটা জিনিস বুঝলাম, এই যে একটা হুম। এক্সেল অলরেডি বলো। খোলা আছে না আপনার, হুম। হ্যাঁ, এটা আপনি ইনসার্ট করবেন তাহলে অ্যাকাউন্ট কিন্তু কন্ট্যাক্টে আছে। এটা কোথায় আমি ইনসার্ট করেছি? আমি নিউ অ্যাকাউন্ট ইনসার্ট করেছি, এটা তো বানালাম তোমাদের সামনে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এইটা এটা আচ্ছা এইটা ইনসার্ট করা আছে। আচ্ছা এটা ইনসার্ট হয়েছে, নিউ অ্যাকাউন্ট কন্ট্যাক্ট ছড়া ইনসার্ট হয়েছে। আচ্ছা, আমি ওটাকে ইয়ে গুলি ফেলেছি লাস্টে। তাহলে কন্ট্যাক্টে আবার ইনসার্ট মারছি, নিউ কন্ট্যাক্টসে ইনসার্ট মারছি। এইবার দেখো এই পাশে অ্যাকাউন্ট আইডির পাশে এটা স্মার্ট লুকআপ দেখাচ্ছে। হ্যাঁ এখানে বলে দিচ্ছি আসলে তুমি কোন ভ্যালুটা দিচ্ছ, তাহলে আমায় বলো। ধরো একটা অবজেক্টে তো মাল্টিপল এক্সটার্নাল আইডি হতে পারে, তাই জন্য এই ড্রপ ডাউনটা দিচ্ছি। এখানে একটাই এক্সটার্নাল আইডি আছে, আমি বলে দিচ্ছি যে আমি আসলে কিন্তু জিএসটির ভ্যালুটা পাঠাচ্ছি, তুমি ওটা রিপ্লেস করে দাও উইথ সেলসফোর্স আইডি দিয়ে ইনসার্ট মারো। আচ্ছা, তাহলে জিএসটিটার নাম জিএসটিটা ম্যাচ করালেই হয়ে যাবে আর কি। তাহলে জিএসটির ভ্যালু পাস করাচ্ছি অ্যাকাউন্ট আইডিতে, সেলসফোর্স আইডি না পাস করে জিএসটির ভ্যালু পাস করে দিচ্ছি, আর স্মার্ট লুকআপে আমি মেনশন করে দিচ্ছি যে এটা আসলে জিএসটির ভ্যালু, দিয়ে এবার ইনসার্ট মারছি, সব তৈরি হয়ে যাবে। তাহলে এবার আমার কি হলো, ব্যাপারটা কত ইজি হয়ে গেল যে আমি এবার আমি সেলসফোর্সের আইডি ইউজই করলাম না আমার চাইল্ড অবজেক্টে ইনসার্ট মারার জন্য। আমার 9টা চাইল্ড রেকর্ড তৈরি হচ্ছে, তিনটে করে ইনসার্ট হচ্ছে। আচ্ছা স্যার, একটা জিনিস, হুম। জিএসটি হতে হবে তারপরে, মানে যেখানে ইউনিক মাই আইডি নাম দাও, টেবিলের যা মানে কলমের যা খুশি নাম হতে পারে, আচ্ছা। যেটা হবে সেটাই এখানে মেনশন করে দেবো। আমরা জিএসটিটাকে শুধু নেম হতে পারবে না, কারণ নেম তো অলরেডি তুমি ইউজ করেছো, আর নাম দিলে ওটা নেম আন্ডারস্কোর সি হয়ে যাবে, ওটা আর নেম থাকবে না। নেম তোমার স্ট্যান্ডার্ড ফিল্ডের নাম কি হয়? অ্যাকাউন্ট নেম। ইট উইল নেভার স্টপ। হ্যাঁ, তুমি নেম ফিল্ড একটা নতুন বানালে ওটার এপিআই নেম হয়ে যাবে নেম আন্ডারস্কোর সি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু লাভ নেই তোমার, তখন ওটা দিতে হবে, দিতেই পারো নেম দিতে পারো। ওটার নর্মালি নাম দেওয়া হয় মাই আইডি বা জিএসটি হোক বা এক্সটার্নাল আইডি নাম, কিছু একটা নাম দেবে, ফিল্ডটার নাম প্যারেন্টে বানাতে হবে ফিল্ডটা। আচ্ছা This field will be in the parent side and this field has to be not null. ওখানে ভ্যালু থাকতে হবে তবেই কিন্তু অ্যাসোসিয়েট করতে পারবে, যদি ওটা ব্ল্যাঙ্ক হয়ে বসে থাকে তাহলে কিন্তু অ্যাসোসিয়েট করতে পারবে না। ইউনিক হতে হবে, আচ্ছা নট নাল হতে হবে, প্যারেন্ট সাইডে হতে হবে এক্সটার্নাল আইডি, তবে চাইল্ড সাইড ওটা ইউজ করতে পারবে ফর স্মার্ট লুকআপ। তাহলে আমি সেলসফোর্স আইডি না ইউজ করে নেম ফিল্ড কে ইউজ করেও প্যারেন্ট কে অ্যাসোসিয়েট করতে পারি, এক্সটার্নাল আইডি ইউজ করেও প্যারেন্ট কে অ্যাসোসিয়েট করতে পারি চাইল্ডের রেকর্ডের মানে ইনসার্টের সময়। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, বলো। বলছি যে একটার বেশি তো ইয়ে হতে পারে না এই ইউনিক আইডেন্টিফায়ার, একটাই হবে কোন সাইডে? চাইল্ড সাইডে বা দুই সাইডেই ধরে কি বলছো, কোশ্চেনটা করছো আমি হিসাবে চুজ করলেন। হুম। এক্সটার্নাল আইডি তো মানে আমি কি দুটো মানে দরকার নেই, আমি বুঝতে পারছি, মানে এবার করা যায় কি?
বুঝলাম না, তোমার সেটা এখনো আমার কাছে ক্লিয়ার। বাকি কারোর কাছে ক্লিয়ার হয়েছে? বলে আসা দাও। এক্সটার্নাল আইডি যেটা স্যার আপনি তৈরি করলেন জিএসটি, সেইটা কি স্যার আমি মাল্টিপল তৈরি করতে পারি? মাল্টিপল তৈরি করতে পারি মানে কি? মানে না, এক্সটার্নাল আইডি একবারই দিতে পারবো। যেটা তোর পেরেন্টে আছে ওটাকে যে কোনো পেরেন্টের থেকে যে কোনো একটা আমি এক্সটার্নাল আইডি করে চাইল্ডে ঢোকাতে পারবো। যে কোনো আমি অনেকগুলো দরকার থাকে, আমার তো একটা হলেই চলে, অনেকগুলো নিতে যাবো কেন? আমার তো হয়তো জিএসটি বা ওরকম টাইপের ইউনিক বা নট নাল কিছু একটা, যে কোনো আমি দুটো আমার একটা ইউনিক আইডেন্টিফায়ার চাই। জিএসটি হলে জিএসটি, পাসপোর্ট নাম্বার হলে পাসপোর্ট নাম্বার। আমার একটা ইউনিক আইডেন্টিফায়ার ফিল্ড যেটা ইউনিক অ্যাক্রস রেকর্ডস লাইক সেলসফোর্স আইডি, এরকম একটা ফিল্ড যদি আমার কাছে থাকে তাহলে সেটা আমি ইউজ করতে পারি ইন প্লেস অফ মাই সেলসফোর্স আইডি। যদি ওটা ডুপ্লিকেট থাকে তাহলে তো ওটা তো ইউনিকই নয়। না, আমি বলছি স্যার ধরেন যে পাসপোর্ট আইডি আর কারোর হয়তো জিএসটি নাম্বার বা পাসপোর্ট আইডি আর ভোটার আইডি আছে, কিন্তু আমি দুটোকে আলাদা আলাদা জায়গায় আমি ইউনিক করে দেখাতে চাই, সেরকম কি হবে সেটা আমি বলতে চাই। দরকার নেই। বুঝলাম না আমি, মানে একটা কোথায় ইউনিক? বল ধরেন যে কারোর ভোটার আইডি নাম্বার দেওয়া আছে প্লাস একটা কন্টাক্টকে ইউনিকলি আমি আইডেন্টিফাই করতে পারি। আমি ওখানে একটা ফিল্ড বানাতে পারি আধার কার্ড নাম্বার। আধার কার্ড ইউনিক হয়, দুটো লোকে তো সেম আধার কার্ড নাম্বার হবে না। কন্টাক্টের আমি আধার কার্ড নাম্বারটা ইউনিক মার্ক করে রিকোয়ার্ড মার্ক করে এক্সেল আইডি মানতে পারি। ধরেন প্যান কার্ডটাও তাহলে কোথায় ইউজ হবে? কন্টাক্টের কোনো চাইল্ড যদি অবজেক্ট থাকে সেখানে কন্টাক্টের আইডিটাকে আমি ইউজ করতে পারবো, এইটাকে ইউজ করতে পারবো আধার কার্ড আইডি। এবার আমি বলছি ধরেন কন্ট্যাক্টের আরেকটা চাইল্ড অবজেক্ট আছে, ধরেন যে কিছু একটা নামে সামথিং, সেইখানে আমি এক্সটার্নাল আইডি হিসেবে প্যান কার্ডকে দেখাতে চাই, সেরকম সেটাই বলতে চাইছি। হ্যাঁ হ্যাঁ, ওটাই তো বলছি যে আমি তো মাল্টিপল এক্সটার্নাল আইডি ডিফাইন করতেই পারি। আমার যদি আমার টেবিলে আমি দুটো ফিল্ড আমি এক্সটার্নাল আইডি বানিয়েছি, এবার আমি আমার চাইল্ড রেকর্ডের ডেটা ইনসার্টের জন্য যে কোনো এক্সটার্নাল আইডি ইউজ করব, কিন্তু এক্সটার্নাল আইডি হ্যাজ টু বি ইউনিক স্যার। ধরেন আধার কার্ড আর প্যান কার্ড দেওয়া আছে, আমি দুটো আলাদা অবজেক্ট এক্সটার্নাল আইডি ইউনিক থাকলে ফেল করে যাবে রেকর্ড ইনসার্ট। এক্সটার্নাল আইডি যদি নাল হয় বা ইউনিক না হয় তাহলে ফেল করে বটে অবস্থা। মানে স্যার আমি আধার কার্ড দিয়ে ডেটা টানতে পারি প্লাস প্যান কার্ড দিয়ে ডেটা টানতে পারি, তাই তো? ইউনিক ডেটা টানা নয়, এটা অ্যাসোসিয়েট করা, অ্যাসোসিয়েট করা হয়, কানেক্ট করানো বেসিক্যালি। যখন আমি ইনসার্ট করছি তখন প্যারেন্টের সেলসফোর্স আইডি যদি না ইউজ করতে চাই তাহলে আই নিড অ্যানাদার ইউনিক কি। সিম্পল। বাট স্যার গুড প্র্যাকটিস কোনটা বেসিক্যালি? লার্জ ভলিউম ডেটা যখন তুমি লোড করছো সবসময় এক্সটার্নাল আইডি দিয়ে ইউজ করা উচিত। দ্যাট ইজ দ্য বেস্ট প্র্যাকটিস। তোমার একটা এক্সটার্নাল আইডি ডিফাইন করে দেবে, যদি এক্সটার্নাল ডেটা মানে এক্সটার্নাল আইডি অলরেডি থেকে থাকে ভালো, যদি না থাকে বানাবে, বানিয়ে চাইল্ড অবজেক্টের ডেটা লোড করবে ইউজিং এক্সটার্নাল আইডি। ঠিক আছে? এবার আমাদের অ্যাসাইনমেন্টে তিনটে টেবিল আছে, তিনটে টেবিলের পুরো ডেটাটা ডিলিট মারবে। ডিলিট মেরে I want the data to be loaded using Salesforce ID, name field and external ID। তিনটে করে তিনটে সেট অফ CSV রেডি করে আমায় দেখাবে। তারপরে স্যার Salesforce ID, external ID আর নেম। আরেকবার একটুখানি বলবেন? তোমার অ্যাসাইনমেন্টে চাইল্ড অবজেক্ট কোটা আছে? একটা কোনটা? কি নাম? একটা ফিল্ম। তাহলে একটা ফিল্মেই তোমার লাগবে অ্যাসোসিয়েশন, আর তো কোথাও লাগবে না। একটা ফিল্মে ফিল্ম একটারেই তুমি ইনসার্ট যখন করবে তখন তোমার দুটো ফিল্ডে অ্যাসোসিয়েশন করতে হবে, একটারেও অ্যাসোসিয়েশন করতে হবে, ফিল্মেও অ্যাসোসিয়েশন করতে হবে। ক্লিয়ার? কারণ কি তোমার দুটো ফিল্ড আছে। এতক্ষণ আমরা যা দেখছিলাম সব একটা অ্যাসোসিয়েশন দেখছিলাম, তোমার ক্ষেত্রে দুটো অ্যাসোসিয়েশন। তাহলে দুটো অ্যাসোসিয়েশন তুমি আগে সেলসফোর্স আইডি ভরে একটা CSV বানাবে, সেটা রেখে দেবে, সেটা আমাকে দেখাবে যে এইভাবে আমি সেলসফোর্স আইডি দিয়ে চাইল্ড রেকর্ড ভরেছি।
ডিলিট মারবে, মেরে নেম ভরে একটা সিএসভি বানাবে, ডেটা ইম্পোর্ট উইজার্ড দিয়ে নেম ইউজ করে কি করে ইনসার্ট মারা যায় সেটা আমায় দেখাবে। আবার ডিলিট মারবে, ডিলিট মারে এক্সটার্নাল আইডি ইউজ করে কি করে ইনসার্ট মারা যায় সেটা দেখাবে। আচ্ছা, তাহলে তিনটে সিএসভি আমি দেখবো ফর দ্য চাইল্ড রেকর্ড, ফিল্ম অ্যাক্টর বা অ্যাক্টর ফিল্ম যেভাবে নাম দিয়েছে। একটা সেলসফোর্স আইডি, একটা এক্সটার্নাল আইডি, একটা নেম দিয়ে, তাই তো? তিনটেই দেখেছি আমি আজকে ক্লাসে। I want to see that you have done it using all the three mechanisms. স্যার আরেকটা ছোট প্রশ্ন আছে স্যার, বলবো? বলো। স্যার বলছি যে আপনি যেটা এক্সটার্নাল আইডি ক্রিয়েট করলেন এটা কি স্যার মানে আমার রিলেশনশিপে যে স্যার আরেকটা রিলেশন ছিল এক্সটার্নাল লুকআপ রিলেশন, সেটা থেকে অ্যাড হলো স্যার? External relationship field যেটা দেখেছো ওটা অন্য জিনিস। Will not discuss this. Advanced topic, not part of our admin training. আচ্ছা আচ্ছা স্যার, ওখানে লুকআপ দেখাচ্ছিল তো আপনার ওই ওয়ার্কবেঞ্চে, তাই ভাবলাম। Lookup আর মাস্টার ডিটেল দুটোই এই টেকনিকে আপলোড করা যাবে, ঠিক আছে? ওয়ার্কবেঞ্চ থেকে তো আমি কোনো অ্যাড করতে পারবো না ফিল্ড? না, ওয়ার্কবেঞ্চে খালি ডেটাতে কাজ করা যায়, মেটা ডেটাতে নয়, ঠিক আছে? ওয়ার্কবেঞ্চ ইজ অনলি টু ম্যানিপুলেট ডেটা। চারটে অপারেশন করতে পারবে, রিড, ডিলিট, ইনসার্ট। ফিল্ড ক্রিয়েশন আমি কি দেখিয়েছি ওয়ার্কবেঞ্চে? হবে না, ঠিক আছে? ফিল্ড ক্রিয়েশন যেভাবে আমরা সেটআপের মধ্যে ঢুকে ফিল্ড করে ক্রিয়েট করেছি ওটাতেই করতে হবে। ফিল্ডে কোনো চেঞ্জ যদি করো ওয়ার্কবেঞ্চ আবার নতুন করে রিস্টার্ট করতে হবে, এটাও মাথায় বলে দিচ্ছি। না আপনি যেটা লগইন করলেন আবার সেকেন্ড টাইম, কারণ ফিল্ডের কোনো রকম চেঞ্জ ওয়ার্কবেঞ্চ কিন্তু ইমিডিয়েটলি অ্যাক্সেস করতে পারে না। ও আবার যখন লগইন করবে সেই সময় আবার ধরে ফিল্ডের প্রপার্টি গুলো নিয়ে আসবে। নতুন ফিল্ড যদি তৈরি করো ওয়ার্কবেঞ্চে দেখতে পাবে না। আর ডেটা লোডারে ডেটা লোডার বা ডেটা ইম্পোর্ট উইজার্ড দুটো লগইন করার সময় ও ধরে রেখে দেয়, তার বেশি তারপরে ও আর ওটা চেঞ্জ করে। এবার মেটা ডেটাতে তুমি যদি চেঞ্জ করে যাও আবার তোমাকে রিলগইন করতে হবে এই সফটওয়্যারগুলোতে। আর একবার বলে দিচ্ছি, আই শোড ইউ 3 সফটওয়্যার টুডে: ওয়ার্কবেঞ্চ, ডেটা ইম্পোর্ট উইজার্ড আর dataloader.io। প্লিজ প্র্যাকটিস ইনসার্ট, আপডেট, রিড, ক্রিয়েট, চারটে অপারেশন যেটা টেবিল অপারেশন, ইউজিং অল দ্য 3 প্রোডাক্টস, ঠিক আছে? আমি এক্সপেক্ট করবো ইউ হ্যাভ ডান ইট। কোন রকম প্রবলেম ফেস করলে ইমিডিয়েটলি মেন্টরের সাথে বসে গেট ইট রিজলভ। বাট প্লিজ বি কনভারসেন্ট, প্লিজ বি ভেরি ভেরি মানে মেক ইট ভেরি ইজিয়ার ফর ইউ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড অল দ্য 3 টুলস। ঘাঁটো, প্রচন্ডভাবে ঘাঁটতে হবে, নাহলে কিন্তু ডেটা ইম্পোর্ট খুব ব্যথার জায়গা হয়ে থাকবে। আর ডেটা ইম্পোর্ট এত ব্যথার জায়গা লোকে থাকে কেন কি, লোকে সবচেয়ে বেশি এটাকে ইগনোর করে এবং ফাঁকে পড়ে যাবে। পরিষ্কার বলতে কারণ কি, প্রথম দিকে তোমাদের যে কোনো অফিসে যে কোনো চাকরিতে ঢুকলে প্রথমে ডেটা লোডিং এর কাজগুলো ধরিয়ে দেবে, একদম পদে পড়ে যাবে যদি না করতে পারো। তো ভেরি পার্টিকুলার, ডেটা ইম্পোর্ট যেন একদম লাইক ব্যাক অফ ইউর হ্যান্ড ক্লিয়ার থাকে। আর এটা যত বেশি করবে তত না ডেটা স্ট্রাকচারটাও বুঝতে পারবে। এটা টেবিল কি হয়, কোথায় কি ডেটা টাইপ আছে, কিভাবে এক্সেল ইউজ করে মানে সিএসভি ইউজ করে আমি লোড করছি। সেলসফোর্স খালি সিএসভি চেনে, আর কোনো ফরম্যাট চেনে। হ্যাঁ বলো, আর কি কোশ্চেন? প্র্যাকটিক্যাল ইউজেজের কথা যদি বলেন, যে আমি তো স্যার সেলসফোর্স অ্যাডমিন, তো আমার তো স্যার এক্সেলে কি আমাকে কিছু বানানোর দরকার নেই তো? এই তো এক্ষুনি বানালে, সিএসভি গুলো কিভাবে বানাবে এক্সেল ছাড়া? হ্যাঁ মানে ধরেন যে আমি প্র্যাকটিক্যাল যখন অফিস ওয়ার্ক করবো বা কিছু, এখানেও তোমার এক্সেল শিট সিএসভিটা তো বানাতেই হবে। গুগল শিট ইউজ করো আর তুমি নোটপ্যাডে টাইপ করো, হু কেয়ারস? সিএসভি ফাইল না বানালে তুমি ডেটা লোড করবে কি করে? তো নোটপ্যাড থেকে কি সিএসভি ফাইল সেভ করা যায়? হ্যাঁ, না কমা সেপারেটেড তো, কমা সেপারেটেড, কমা 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 দিয়ে লিখবে। যদি হিউজ অ্যামাউন্ট অফ ডেটা থাকে সেখানে কি সবকটা ডেটার মধ্যে লিখে করতে হবে? কি হিউজ অ্যামাউন্ট ডেটা মানে বুঝলাম না। এক্সেল শিটে তো আমার এরকম 10টা 5টা ডেটা থাকবে না, হাজার হাজার ডেটা থাকতে পারে।
তো সেগুলো যখন চেঞ্জ করতে হবে কোনো কিছু রেসপেক্টে, তখন আমরা কি করবো? বসে বসে চেঞ্জ করতে হবে? নোটপ্যাডে খুলেও চেঞ্জ করতে পারো, তাতে কি চেঞ্জ আছে? এক্সেলটা ইজিয়ার টুল টু ইউজ, তাই জন্য এক্সেল ইউজ করে লোক। আচ্ছা, এক্সেলে কিছু বিপদ আছে কিন্তু, সেটাও মাথায় রাখো সিএসভি তে যখন কাজ করতে যাবে। কোনো নাম্বার ফিল্ডে যদি স্টার্টিং এ 0 থাকে, সেটা কিন্তু এক্সেল উড়িয়ে দেয়। দ্বিতীয় কথা, শুনতে পেলাম না। কোনো নাম্বার ফিল্ডে স্টার্টিং এ যদি 0 থাকে, সেলসফোর্স কিন্তু ওটা উড়িয়ে দেবে। আচ্ছা সেলসফোর্স নয়, এক্সেল উড়িয়ে দেবে। আচ্ছা ওটাকে স্ট্রিং ফিল্ডে কনভার্ট করতে হবে, দিয়ে 0 গুলো বসাতে হবে। আচ্ছা ঠিক আছে, এই পার্ট চাপগুলো কিন্তু আছে, যেগুলো নোটপ্যাডে নেই, প্রবলেম। আচ্ছা ঠিক আছে, তো অনেক সময় তোমায় দেখবে এই ধরনের ফিল্ড যখন আসবে, তখন নোটপ্যাডে খুলেই তোমায় চেঞ্জ করতে হচ্ছে, তখন এক্সেল খুললেই বিপদ। ঠিক আছে, বলো। টেক্সট প্যাডও একটা খুব ভালো টুল, ওটাও ইউজ হয়, অনেকে ইউজ করে। স্যার ধরেন যে কেউ যদি এক্সেল জানে না, তখন তাতে কোনো অসুবিধা নেই তো? এক্সেল শিখতেই হবে, এক্সেল বেসিক স্কিল, সাঁতার শেখার মতন। এক্সেল না জানলে ডুবে মারা সাঁতার পারি স্যার। সফটওয়্যার কোনো ফিউচার নেই। ঠিক আছে। এক্সেল একদম মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল, এই তিনটে যে কোনো সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছে তাদের রুজি রুটি, ব্রেড অ্যান্ড বাটার। যদি না জানো, ইমিডিয়েটলি ইউটিউবে ঢুকে জানা শুরু করো। স্যার ছোট ছোট কোর্স হচ্ছে 99 টাকার কোর্স, ইউটিউবে ঢুকে গিয়ে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ভালোভাবে জানো। ভেরি এক্সেল, পাওয়ার পয়েন্ট আর ওয়ার্ড